আপনারা জানেন এরশাদের বিরুদ্ধে আন্দোলনে বিভিন্ন জোট হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 7 দলীয় জোট, আওয়ামী লীগের নেতৃত্বে 15 দলীয় জোট, ছাত্রদের নেতৃত্বে সর্বদলীয় ছাত্র ঐক্য, শ্রমিকদের নেতৃত্বে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, স্কপ বলুন। এই স্কপের ডাকা হরতাল ছিল 48 ঘন্টার হরতাল। এই জন্য বাহাররা যখন আমার কাছে এসে এটা প্রতিনিধি এই অনুষ্ঠানের প্রধান অতিথির জন্য অনুরোধ করছিল, তখন বললাম যে সবচেয়ে ভালো হয় নজরুল ভাই যদি রাজি হন, কারণ এই স্কপের ডাকা হরতালে নজরুল ভাইয়েরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো উনি হলেই সবচেয়ে ভালো হয়, যাকে উনি সম্মতি দিয়েছেন আজকের এই অনুষ্ঠান। আমি নিজের বিষয়ে বলতে চাই না, আবার কি এমন অবদান, আমি তো বেঁচে আছি, কিন্তু যারা মারা গেছে, যে ছেলেটি হলে হলে পেপার দিত, খবরের কাগজ দিত, সে তো মারা গেছে, হকার আব্দুল আজিজ। সে তো একটা নিরপেক্ষ ছেলে, নিচে ছাত্রদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর যে লড়াই, ওই লড়াই সে ছাদ থেকে উকি মেরে দেখেছে, নিচ থেকে বিডিআর গুলি করে তার মাথার খুলি উড়িয়ে দিয়েছে। শাহজাহান সিরাজ, সে তো পৃথিবীতে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হারুন, মোজাম্মেল, তাজুল, দীপালি সাহা, সর্বশেষ জেহাদ এবং ডাক্তার মিলন, তারা তো নেই। এই স্বৈরাচারের নির্মমতার আমরা যে রূপ দেখেছি, যে নিকৃষ্ট রূপ দেখেছি, তার চেয়েও তো ভয়াবহ রূপ দেখলাম শেখ হাসিনার ফ্যাসিজমে। তার ফ্যাসিবাদের ভয়ঙ্কর দুঃশাসনে যে নিকৃষ্ট দুঃশাসন কত ভয়ঙ্কর হতে পারে সেটা তো দেখলাম। সেটা তো এরশাদের যে নিষ্ঠুরতা তার চেয়েও কয়েক গুণ ভয়াবহ। এখন প্রতিদিন যে খবরগুলো আসছে, এটার বর্ণনা করলে অনেক সময় চলে যাবে। অতিথিদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে হবে। এমনও শোনা গেছে যে বিরোধী দলের কোন নেতা বা কর্মীকে অর্ধমরা করে মেরে আপনার কোন গোয়েন্দা সংস্থার অফিসের পাশে একটি পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। বিদেশি মাগুর তাকে খাবলে খাবলে খেয়ে তার কোনো হাড় হাড্ডিও রাখে। এটা একটা ঘটনা। এই ধরনের আয়নাঘর আমরা 2-1টির সন্ধান পেয়েছি সংবাদপত্রে, কিন্তু আরো কত যে আয়নাঘর, কত যে নিপীড়ন, কত যে নির্যাতন, কত হত্যা, কত মৃত্যু, কত নিরুদ্দেশ হয়ে যাওয়ার কাহিনী, এটা তো মহাকাব্যের কাহিনীকেও অতিক্রম করে যাবে। এই নিষ্ঠুরতা কিভাবে আমরা বর্ণনা করব? আমরা এ প্রসঙ্গে আর এই মুহূর্তে নাই গেলাম, কিন্তু আমরা শুধু এইটুকু বলবো, যে সমস্ত দেশ, যে সমস্ত বলবো না, একটি দেশ তাকে আশ্রয় দিয়েছে, সেই দেশটি গণতান্ত্রিক দেশ, নিঃসন্দেহে, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু আপনি যখন সব জেনে শুনে শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছেন এবং আপনার সেখানকার কিছু রাজনৈতিক দল এবং মিডিয়া তার গুণকীর্তন করছেন এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের বিরুদ্ধে ভয়ঙ্কর রকমের অপপ্রচার দিচ্ছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, বাংলাদেশের পরিস্থিতি খারাপ, বাংলাদেশে মানুষের কোনো নিরাপত্তা নেই, কিন্তু এরই মধ্যে ভিসা রেস্ট্রিকশন করেছে, ভারতে যেতে না দেওয়ার বহু পদক্ষেপ নিয়েছে ভারত সরকার, কিন্তু এর মধ্যেও যারা গেছেন তাদেরকে সেখানকার মিডিয়া আপনার প্রশ্ন করেছে যে বাংলাদেশে কি অবস্থা, বলুন, সেখানকার নাকি খারাপ অবস্থা। একটা লোক বলেনি
একটা লোকও বলেনি যে বাংলাদেশে কোনো খারাপ অবস্থা। এমনকি হিন্দু ধর্মাবলম্বী যে ব্যক্তিদেরও সাক্ষাৎকার শুনলাম তারাও সেটি বলেনি। কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে এই অপপ্রচার কেন? আপনারা যদি গণতান্ত্রিক দেশ হয় তাহলে শেখ হাসিনাকে আপনারা স্বীকৃতি দেন কি করে? তাকে আশ্রয় দেন কি করে? তার গুণ কীর্তন করেন কি করে? যে নিষ্ঠুর মহিলা ক্ষমতায় থাকার জন্য বিরোধী দল নিশ্চিহ্ন করতে এমন এমন পদক্ষেপ নিয়েছে, গুম, খুন, ক্রসফায়ার, নিপীড়ন, নির্যাতন একের পর এক, তাহলে আপনারা তাকেই সমর্থন দিচ্ছেন। তো এটাই বোঝা যায় যে আপনারা হাসিনার মাধ্যমে বাংলাদেশে একটা কলোনি করার, উপনিবেশ করার আপনারা প্রচেষ্টা চালিয়েছেন। অর্থাৎ ভারতের যে নীতি সেটি বাস্তবায়িত হবে শেখ হাসিনার দ্বারা। তা না হলে আপনারা যদি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে যদি বিশ্বাস করতেন এবং এখানকার মানুষের নিজেদের অধিকার এবং তারা কাকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে এই অধিকারকে যদি আপনারা স্বীকৃতি দিতেন তাহলে আপনারা এই নীতি অবলম্বন করতে পারতেন না। শেখ হাসিনাকে রক্ষা করার এই নীতি আপনারা অবলম্বন করতেন না।